আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। শুরুতে জানিয়ে দিব আমি নির্বাচিত না হলে রক্তগঙ্গা বয়ে যাবে, কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের। জানিয়ে দেব ভারত মহাসাগরে মার্কিন ও ইসরায়েলি জাহাজে ইয়েমেনি হামলা শুরু, লাখ লাখ মানুষ সমাবেতের ঘোষণা দিল জেনারেল সারি। জানিয়ে দেব গাজায় মানবিক সহায়তায় বাধা দিচ্ছে ইসরায়েল, দাবি ইইউ এর। অন্যদিকে ভোটের মধ্যেই ইউক্রেনে হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্ট পুতিনের। সর্বশেষ জানিয়ে দিব জলদস্যুদের হাত থেকে জাহাজ মুক্ত করল ভারতীয় নেভি, 17 ক্রু উদ্ধার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। আমি নির্বাচিত না হলে রক্তগঙ্গা বয়ে যাবে, হুঁশিয়ারি ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হতে চলছে আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য মার্কিন প্রেসিডেন্টের নির্বাচনের দিন। শনিবার 16 মার্চ ওহিডর এক জনসভায় এসব কথা বলেছেন দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে চলা রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। এ সময় প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে দেশটির ইতিহাসের সবচেয়ে বাজে প্রেসিডেন্ট বলে মন্তব্য করেছেন তিনি। সাবেক প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমি পুনর্নির্বাচিত না হলে দেশের মাটিতে রক্তগঙ্গা বয়ে যাবে। যদিও ঠিক কোন কারণে এ বিষয়ে ইঙ্গিত দিয়ে কথা বলেছেন তা স্পষ্ট নয়। ট্রাম্প বলেন, 5 নভেম্বর তারিখটা মনে রাখবেন। আমার বিশ্বাস এটি আমাদের দেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হতে চলছে। মেক্সিকোয় গাড়ি তৈরি করে সেগুলো যুক্তরাষ্ট্রে বিক্রির বিষয়ে চীন পরিকল্পনার কথা উল্লেখ করে সাবেক প্রেসিডেন্ট বলেন, আমি পুনর্নির্বাচিত হলে ওরা ওই গাড়িগুলো বিক্রি করতে পারবে না। এখন আমি যদি নির্বাচিত না হই তাহলে রক্তগঙ্গা বইবে, অন্তত এটুকু হবে, দেশের রক্তগঙ্গা বইবে, কিন্তু ওরা ওই গাড়িগুলো বিক্রি করতে পারবে না। ট্রাম্পের এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছে। বাইডেনের প্রচারণা দলের পক্ষ থেকেও এর তীব্র সমালোচনা করা হয়েছে। 2021 সালের ক্যাপিটাল হিলে ট্রাম্প সমর্থকদের দাঙ্গার দিকে ইঙ্গিত করে ডেমোক্র্যাট শিবির বলেছে তিনি আরেকটি 6 জানুয়ারি দেখতে চান, কিন্তু মার্কিন জনগণ আগামী নভেম্বরে তাকে আবারও নির্বাচনী পরাজয় দিতে চলেছে, কারণ তারা তার চরমপন্থা, সহিংসতার প্রতি ভালোবাসা এবং প্রতিশোধের নেশা প্রত্যাখ্যান করেছে। পরে বাইডেন নিজেও এ বিষয়ে মুখ খুলেছেন। ওয়াশিংটনের এক নৈশভোজে তিনি বলেছেন, স্বাধীনতা আক্রমণের মুখে রয়েছে। 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচন সম্পর্কে মিথ্যাচার ও এর ফলাফল পাল্টে দেওয়ার চক্রান্ত, 6 জানুয়ারির দাঙ্গা, আমেরিকান গৃহযুদ্ধের পর থেকে আমাদের গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, 2020 সালে ওরা ব্যর্থ হয়েছিল, কিন্তু হুমকি দিয়ে গেছে। এদিকে লাখ লাখ মানুষের সমাবেশের ঘোষণা দিলেন জেনারেল সারি। ভারত মহাসাগরেও মার্কিন ও ইসরায়েলি জাহাজের ইয়েমেনি হামলা শুরু। আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে প্রথমবারের মতো ভারত মহাসাগরে ইসরায়েলি ও মার্কিন জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনাবাহিনী। অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে এতদিন লোহিত সাগর, আরব সাগর ও বাব আল মান্দা প্রণালীতে হামলা সীমিত রেখেছিল ইয়েমেন। এবার আরও বিস্তৃত পরিসরে ছড়িয়ে দেওয়া হলো। দেশটির সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি শুক্রবার রাজধানী সানায় গাজা সমর্থনে লাখ লাখ মানুষের সাপ্তাহিক বিক্ষোভ সমাবেশে দেওয়া ভাষণে এসব ঘোষণার কথা জানান। তিনি বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী ভারত মহাসাগরে উপযুক্ত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে 3টি ইসরায়েলি ও মার্কিন জাহাজে হামলা চালিয়েছে। 3টি হামলা সফল হয়েছে বলে জেনারেল সারি উল্লেখ করেছেন, তবে এ সম্পর্কে তিনি বিস্তারিত কিছুই জানায়নি। এর আগে বৃহস্পতিবার ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুতি বলেছিলেন, তার দেশের সামরিক বাহিনী ইহুদিবাদী ইসরায়েলের সংশ্লিষ্ট জাহাজগুলোর বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা অব্যাহত রাখবে। এর পাশাপাশি ইয়েমেনের যোদ্ধারা ভারত মহাসাগর থেকে দক্ষিণ আফ্রিকার কেপ অফ গুড পর্যন্ত ইসরায়েল বিরোধী অভিযান বিস্তৃত করবে। এদিকে গাজায় মানবিক সহায়তা দিতে বাধা দিচ্ছে ইসরায়েল, জানালো ইইউ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। অঞ্চলটির স্বাস্থ্য ব্যবস্থা ইতিমধ্যেই ভেঙে পড়েছে। এরই সঙ্গে সেখানে দেখা দিয়েছে তীব্র মানবিক সংকট। এমন অবস্থায় ইউরোপীয় ইউনিয়ন অভিযোগ করেছেন, গাজায় মানবিক সহায়তা দিতে বাধা দিচ্ছে ইসরায়েল। এ বিষয়ে প্রমাণ রয়েছে বলে সংস্থাটি জানিয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক উচ্চ প্রতিনিধি জোসেফ বোরেল শুক্রবার বলেছেন, ইসরায়েলে গাজায় মানবিক সাহায্য প্রবেশে বাধা দিচ্ছে এবং তাদের এই কর্মকাণ্ডের প্রমাণও রয়েছে। ইউএর শীর্ষ এই কূটনৈতিক এর আগেও বলেছিলেন, গাজা যুদ্ধের অস্ত্র হিসেবে অনাহারকে ব্যবহার করছে ইসরায়েল। বোরেল আরও জানিয়েছেন, চলমান মানবিক সহায়তা সম্পর্কিত সংকটের কারণ হচ্ছে সীমান্তে ইসরায়েলি নিয়ন্ত্রণ। যুক্তরাষ্ট্রের পিবিএস টেলিভিশনে তিনি বলেন, যদি মানুষ অনাহারে থাকে, অনাহারে কেন থাকবে?
সেখানে ওই লোকদের সাহায্য করার জন্য কোনো মানবিক সহায়তা কি নেই? এবং কেন এই পরিস্থিতি তৈরি হলো? কারণ ইসরায়েল সীমান্ত নিয়ন্ত্রণ করছে এবং মানবিক সহায়তা আসতে বাধা দিচ্ছে। গাজা যুদ্ধের অস্ত্র হিসেবে ইসরায়েল অনাহারকে ব্যবহার করছে বলে মন্তব্য করে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আপনি কি মনে করেন গাজা অনাহার রয়েছে? হ্যাঁ, অনাহার রয়েছে গাজায়। লাখ লাখ মানুষ আক্ষরিক অর্থে অনাহার রয়েছে, তাদের মধ্যে অনেক শিশু মারা যাচ্ছে। বোরেল প্রশ্ন করেন, আপনি মানবিক সাহায্য আসতে বাধা দিচ্ছেন এবং মানুষ ক্ষুধার্ত থাকছে, এটি কি সংকট পেছনের যৌক্তিক কারণ নয়? গাজায় ইসরায়েল হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র এবং বিশ্ব জনমতের পরিবর্তে বিষয়ে জোসেফ বোরেল আরও বলেন, আমি বিষয়টিকে অবশ্যই একটি গণহত্যা বলতে পারি এবং এটি নিয়ে আরও বেশি সংখ্যক মানুষ উদ্বিগ্ন বোধ করছে। ইইউ ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সমস্যা সমাধানের জন্য দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষেও কথা বলেন জোসেফ বোরেল। এর আগে গত সপ্তাহে গাজায় অনাহারকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে দাবি করেন ইইউ এর পররাষ্ট্রনীতির প্রধান জোসেফ বোরেল। তিনি অবরুদ্ধ এই ভূখণ্ডে সহায়তার অপপ্রতুল প্রবেশকে মানবসৃষ্ট বিপর্যয় হিসেবে বর্ণনা করেছেন। জোসেফ বোরেল সে সময় বলেন, অনাহারকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং যখন আমরা ইউক্রেনে এই ঘটনার নিন্দা করছি তখন গাজায় যা ঘটছে তখন আরও আমাদের এই শব্দ ব্যবহার করতে হবে। এর আগে গাজা উপত্যকায় কমপক্ষে 5,76,000 মানুষ বা ভূখণ্ডটির মোট জনসংখ্যার 1/4 দুর্ভিক্ষর পথ এক ধাপ দূরে রয়েছে বলে জাতিসংঘের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গত ফেব্রুয়ারির শেষ দিকে জানিয়েছিলেন। একই সঙ্গে তিনি সে সময় সতর্ক করে বলেন, কোনো সরকারের কোনো ধরনের পদক্ষেপ নেওয়া না হলে গাজায় ব্যাপক দুর্ভিক্ষ প্রায় অনিবার্য হয়ে উঠতে পারে। এদিকে ভোটের মধ্যেই ইউক্রেনের হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার পুতিনের। রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে 3 দিনের ভোট গ্রহণ চলার মধ্যে দেশটির সীমান্ত এলাকায় ইউক্রেনের হামলার পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্টের অভিযোগ, নির্বাচনী ট্রেন থেকে তাকে লাইনচ্যুত করার উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে কিয়েভ। এই নির্বাচনে জিতে আরও 6 বছরের জন্য নিজের ক্ষমতা পাকাপোক্ত করার কথা এবং এর পথে রয়েছেন প্রেসিডেন্ট পুতিন। ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলোতে নির্বাচন করছে রাশিয়া, এমনকি এবারের নির্বাচনে পুতিন বিরোধী হিসেবে কাউকে লড়তে দেওয়া হচ্ছে না। গত শুক্রবার রাশিয়ার ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে আজ রবিবার পর্যন্ত। ভোট গ্রহণের প্রথম দিন পুতিন তার নিরাপত্তা কাউন্সিলের ভাষণ দেন। এ সময় তিনি বলেন, সীমান্তবর্তী বেলগরদ কুরস্কে প্রাণঘাতী ইউক্রেনীয় বিমান হামলায় কড়া জবাব দেওয়া হবে। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল পুতিনের এই ভাষণ সরাসরি সম্প্রচার করা হয়। ভাষণে পুতিন বলেন, এসব হামলা চালিয়েছে শত্রুপক্ষ এবং এরা ক্ষমা পাবে না। এসব হামলা চলমান প্রেসিডেন্ট নির্বাচন হস্তক্ষেপ করার শামিল। 1999 সাল থেকে রাশিয়ার ক্ষমতায় আছেন পুতিন, কখনো প্রেসিডেন্ট হিসেবে কখনো বা প্রধানমন্ত্রী পদে। দেশটির সর্বশেষ 2018 সালে নির্বাচন হয়েছিল। ওই নির্বাচনে জিতে পুতিন নিজের অবস্থান পোক্ত করেছিলেন। এদিকে জলদস্যুদের হাত থেকে জাহাজ মুক্ত করল ভারতীয় নেভি, উদ্ধারে 17 নৌকো। সোমালি জলদস্যুদের হাতে মাল্টার পতাকাবাহী জাহাজ এমভি রুয়েনকে মুক্ত করেছে ভারতীয় নৌবাহিনী। অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছে এর 17 ক্রুকে। ভারতীয় নৌবাহিনীর মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে তিনি জানিয়েছেন, ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস কলকাতা থেকে গত 40 ঘন্টা সমন্বিত ক্রিয়াকলাপের মধ্য দিয়ে সফলভাবে 35 জলদস্যুকে আত্মসমর্পণ করতে বাধ্য করেছে। পাশাপাশি শনিবার সন্ধ্যায় জাহাজটি থেকে অক্ষত অবস্থায় 17 জন ক্রুকে নিরাপদে সরিয়ে নিয়েছেন। গত বছরের ডিসেম্বরে সোমালি জলদস্যুদের হাতে ছিনতাইয়ের শিকার হয়েছিল কার্গো জাহাজ এমভি রুয়েন। প্রায় 3 মাস পর গত শুক্রবার এটিকে আটকে দেয় ভারত নৌবাহিনী। ধারণা করা হচ্ছে বাংলাদেশি জাহাজ আবদুল্লাহ ছিনতাইয়ের জন্য মাল্টার পতাকাবাহী জাহাজ এই জাহাজটি ব্যবহার করেছিল সোমালীয় জলদস্যুরা। শনিবার ভারতীয় নৌবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, ভারতীয় উপকূল থেকে প্রায় 1400 নটিক্যাল মাইল অর্থাৎ 2600 কিলোমিটার দূরে দস্যুদের নিয়ন্ত্রণে থাকা জাহাজ এমভি রুয়েন থামতে বাধ্য করে আইএনএস কলকাতা।